কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো যেটা নিয়ে কেউ কথা বলছে না। একটা বামপন্থী ছাত্র সংগঠন রাস্তায় নামলো প্রতিবাদে। সেটা ছিল শুক্রবার, আর তখনই ক্ষমতাসীনদের মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, শুক্রবারই। একটু থামুন, শুক্রবার সপ্তাহের 7টা দিনের মধ্যে একটা সাধারণ দিন। সেই শুক্রবারই জগন্নাথ দেবের রথযাত্রা হয়। সেই শুক্রবারই লক্ষ লক্ষ মুসলিম ভাই জুমার নামাজ পড়েন। তাহলে শুক্রবারকে বিশেষ কোনো দিন হিসেবে দেখানোর উদ্দেশ্য কি? কাকে টার্গেট করা হচ্ছিল? উত্তরটা আপনি নিজেই জানেন, কিন্তু জোরে বলতে ভয় পান। এবার আসুন একটু গভীরে যাই, যেখানে আসল ছবিটা পরিষ্কার হবে। বাজেটের কথা ধরুন। যারা সরকারি চাকরি করে তাদের বেতন 10,000 থেকে 12,000 হলো, ভালো কথা। কিন্তু একটু ভাবুন সেই মানুষটার কথা, যে ভোরবেলা ঘর থেকে বের হয়ে সন্ধ্যায় ফেরে 500 টাকা হাতে নিয়ে। সেই 500 টাকায় সংসার চালানো যে কতটা কঠিন, সেটা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে বোঝা যায় না। এই মানুষগুলোর দৈনিক মজুরি 200 টাকা বাড়ানোর কথা কেউ ভাবলো? কোনো বাজেটে কি এই কথা উচ্চারিত হলো? না, কারণ এই মানুষগুলো ভোটের সময় কাজে লাগিয়ে বাকি সময় তারা অদৃশ্য। কিন্তু আসল চমকটা এখন আসছে, যেটা শুনলে আপনি চেয়ার থেকে উঠে দাঁড়াবেন। গো রক্ষার কথা বলা হয়, গোমাতার সম্মান রক্ষার স্লোগান দেওয়া হয়, আইন প্রয়োগ করে গরু জবাই বন্ধ করা হয়েছে। সেটা ঠিক আছে, আইন তো মানতে হবে, কিন্তু সেই গোমাতার মাংস, চামড়া, হাড় সব বিক্রি হচ্ছে। আর সেই বিক্রির টাকা 550 কোটি টাকা। সেই টাকা কোথায় গেছে জানেন? নির্বাচনী প্রচারে। যে পতাকাগুলো বিধানসভা ভোটে উড়েছিল, সেগুলোর পেছনে আছে গোমাংস বিক্রির অর্থ। এক হাতে গোরক্ষার স্লোগান, আরেক হাতে গোমাংসের ব্যবসা। এই দ্বিচারিতা কি আমার হিন্দু ভাইয়েরা দেখতে পাচ্ছেন, নাকি হিন্দুত্বের আবেগের ঘরে সব ঝাপসা হয়ে গেছে? এবার একটু পেছনে ফিরে তাকানো যাক, একটু ইতিহাস ঘেটে দেখি কিভাবে এই পুরো খেলাটা সাজানো হয়েছিল। যখন পশ্চিমবঙ্গ ক্ষমতা বদল হলো, তখন একটা নাম বারবার উচ্চারিত হতে লাগলো, বিজেপি। সকাল থেকে রাত প্রতিটা মঞ্চে, প্রতিটা মাইকে একটাই শব্দ, বিজেপি বিজেপি বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষের কানে মগজে গেঁথে দেওয়া হলো যে একটা ভয়ঙ্কর শত্রু আছে, কিন্তু আসল কৌশলটা ছিল অন্য জায়গায়। তৃণমূলের কিছু নেতৃত্ব, বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় বিরোধীদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছিল। সমানভাবে হিন্দু এলাকাতেও হচ্ছিল, কিন্তু দেখানো হতো শুধু একটা দিক। হিন্দু পাড়ায় গিয়ে বলা হতো, দেখুন মুসলিম নেতৃত্ব আপনাদের উপর অত্যাচার করছে, আর মুসলিম এলাকায় যে দ্বিগুণ অত্যাচার চলছিল সেটা চাপা দেওয়া হতো। কেন? কারণ হিন্দু বনাম মুসলিম, এই বিভাজনই খেলাটাই তো আসল অস্ত্র দুই পক্ষেরই। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? মোটেও না। অভয়াকাণ্ডের কথা মনে আছে? সেই ভয়াবহ ঘটনায় গোটা বাংলা কেঁপে উঠেছিল। সবাই মিলে লড়াই করেছিল বিচারের জন্য। সেই আবেগ, সেই সেন্টিমেন্ট ব্যবহার করে অভয়ার মাকে প্রার্থী করা হলো। মানুষ ভালোবাসায়, সহানুভূতিতে তাকে জেতালেন, তিনি এমএলএ হলেন। কিন্তু তারপর আজও সেই মায়ের মেয়ের বিচার হয়নি। যে মা নিজের সন্তানের ন্যায় বিচার পেলেন না, তিনি কি করে অন্যের বিচার দেবেন? এটা কি পরিবর্তন, নাকি আরেকটা প্রতারণা? এদিকে বারাইপুরে নতুন করে নির্মম ঘটনা ঘটলো। আগের সরকার ধর্ষণের ক্ষতিপূরণের একটা রেট বেঁধে দিয়েছিল। নতুন সরকার এসে সেই রেটটা একটু বাড়ালো। মানে সরকার বদলেছে, রেটটা বদলেছে, কিন্তু মানসিকতা সেটা তো একই রয়ে গেল। একদিকে ধর্ষিতাকে টাকা দেওয়া হচ্ছে, আরেকদিকে ধর্ষণকারীর পরিবারকেও আর্থিক সহায়তা। এটা কোন ধরনের বিচার? এটা কোন ধরনের পরিবর্তন? 3-4 মাসে 19টা ধর্ষণের ঘটনা। আর মাননীয় মন্ত্রী কি বললেন জানেন? বিদেশেও তো রেপ হয়। বাহ, অসাধারণ যুক্তি। বিদেশে যা হয় এখানেও সেটা হবে। এটা কি কোনো দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্য হতে পারে? আমার মায়েরা, আমার বোনেরা রাত 10টায় একা রাস্তায় হাঁটতে পারবে কিনা, সেই নিশ্চয়তা কে দেবে? আর তারপর আসে সেই মহানাটকের পালা, যিনি 15 বছর ধরে ক্ষমতায় ছিলেন, যার আমলে দময়ন্তী সেনের মতো দক্ষ পুলিশ অফিসারকে ডিমোশন করা হয়েছিল ধর্ষণের আসামি ধরার অপরাধে। তিনি এখন হাতে বিশাল মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছেন। 15 বছরের জমানো মোমবাতি একসাথে জ্বালিয়ে এখন নাটক করছেন ধর্ষণের বিরুদ্ধে। কোথায় ছিলেন অভয়ের সময়ে? কোথায় ছিলেন যখন হাজার হাজার চাকরি প্রার্থী রাস্তায় মার খাচ্ছিল, যখন চাকরি প্রার্থীরা আত্মহত্যা করছিল, যখন আপনার দলের নেতা মন্ত্রীরা চাকরি বিক্রি করছিল? তখন আপনার কান বন্ধ ছিল। আজ হঠাৎ ছাত্রদের পক্ষে? মানুষ বুঝে গেছে এটা নাটক। কিন্তু প্রশ্ন হলো, কেন এখন এই নাটক? উত্তরটা খুব সহজ।
3 মাসে নতুন সরকারের কার্যকলাপে মানুষ হতাশ হয়ে পড়েছে। মানুষ বুঝতে শুরু করেছে যে আসলে দুই দলের মধ্যে তফাৎ নেই। যাকে পরিবর্তন ভেবেছিল সেটা শুধু লেভেল বদল। আর যখন মানুষ বিকল্পের দিকে তাকাচ্ছে তখন পুরনো শক্তিগুলো ভয় পাচ্ছে। তাই মাঠে নামতে হচ্ছে, সেন্টিমেন্টের খেলা খেলতে হচ্ছে। এদিকে দেখুন আরেকটা মজার বিষয়, যে নেতা কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলেন যারা বিজেপি করেন তারা ... বাকিটা বলতে পারছি না, শিক্ষিত সমাজে বলা যায় না। আজকে সেই নেতাকে বিজেপির মঞ্চে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আর সেই হিন্দু ভাইয়েরা যাদের গালি দেওয়া হয়েছিল তারাই হাততালি দিচ্ছেন। এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন? ধর্মীয় আবেগের ঘরে সব মুছে গেল? নারদা কাণ্ডের কথা মনে আছে? ক্যামেরার সামনে হাত পেতে টাকা নেওয়ার সেই দৃশ্য। আজকে সেই মানুষটা বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে ধোয়া হয়ে গেছেন। 34 বছরের বামফ্রন্টের ফাইল খোলা হবে, 15 বছরের তৃণমূলের ফাইল খোলা হবে, কিন্তু নারদার ফাইল সেটা বন্ধই থাকবে। তদন্ত যদি করতেই হয় সব ফাইল খুলুন না, নাকি নিজের ফাইল খুললে নিজেরই বিপদ। এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। পঞ্চায়েত নির্বাচন সামনে, বিধানসভায় যে ভুল হয়েছে সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার সময় এসেছে। যে তৃণমূলের অত্যাচারীরা এখন বিভিন্ন দলে ঢুকেছে, কেউ বিজেপিতে, কেউ কংগ্রেসে, কেউ অন্য কোথাও, তাদের চিনে রাখুন। দলের নাম বদলালেই মানুষ বদলায় না। যে লোক তৃণমূলের থেকে দুর্নীতি করেছে সে অন্য দলে গিয়ে সাধু হয়ে যাবে না। জার্সি বদল হয় কিন্তু খেলোয়াড়ের চরিত্র বদলায় না। এখানে আরেকটা কথা বলা দরকার, যেটা অনেকেই এড়িয়ে যান। রাজনীতিতে ধর্মের কোনো জায়গা নেই। হিন্দু তার মন্দিরে পূজা করবে, মুসলিম তার মসজিদে নামাজ পড়বে, খ্রিস্টান চার্চে প্রার্থনা করবে, এটাই ধর্মের জায়গা। আর রাজনীতি সেটা হবে মানুষের স্বাস্থ্যের জন্য, খাদ্যের জন্য, কর্মসংস্থানের জন্য, রুটি রুজির জন্য। সেখানে কে হিন্দু, কে মুসলিম, কে তপশিলি, এসব প্রশ্ন অবান্তর। আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। আর ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ। এই সংবিধান আমাদের রক্ষা কবচ। এটা যারা ভুলে যাচ্ছেন তাদের মনে রাখা উচিত, ইতিহাস বারবার প্রমাণ করেছে ধর্মকে রাজনীতির হাতিয়ার বানিয়ে কেউ বেশি দিন টিকে থাকতে পারেনি। ছাত্র আন্দোলনের কথাই ধরুন, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যখন ছাত্ররা রাস্তায় নামলো তখন কত অত্যাচার হলো, পুলিশ দিয়ে পেটানো হলো। ছাত্রীদের সাথে যা করা হলো বলতেও লজ্জা লাগে, কিন্তু তারা দমেনি। ফলাফল, শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হলো, প্রধানমন্ত্রীকে রাতের বেলা ভিডিও বার্তা দিতে হলো, 36 ইঞ্চির বুক মাথা নিচু করলো। কেন? কারণ গণতান্ত্রিক আন্দোলনের শক্তির কাছে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। তাহলে শেষ প্রশ্নটা রয়ে যায়, বাংলার রাজনীতিতে আসলে কি চলছে? ধর্মের নামে ভাগ করা হচ্ছে, আবেগের নাম ব্যবহার করা হচ্ছে, আর ক্ষমতার নামে লুটপাট চলছে। দুই দলের মধ্যে পার্থক্য খুঁজতে গেলে মাইক্রোস্কোপ লাগবে। মানুষ কি সত্যিই জেগে উঠছে, নাকি আবারও কোনো নতুন আবেগের ফাঁদে পা দেবে? উত্তরটা আপনার হাতে। আপনি কি মনে করেন, বাংলার মানুষকে এবার সত্যিই এই খেলা বুঝতে পেরেছে, নাকি আবারও একই ভুলের পুনরাবৃত্তি হবে? কমেন্টে জানান আপনার মত। আর যদি মনে হয় এই সত্যটা আরো মানুষের জানা দরকার, তাহলে শেয়ার করুন। কারণ জাগরণ শুরু হয় সচেতনতা থেকে, আর সচেতনতা শুরু হয় একটা সৎ কথা থেকে।